সংসদে তিনি একজন দক্ষ রাজনীতিক, জনসভায় একজন সুবক্তা, কিন্তু মঞ্চের আলো যখন নিভে যায় তিনি মানুষ হিসেবে তখন কেমন? এই অজানা অধ্যায় নিয়ে আজ আমাদের মুখোমুখি হয়েছেন নরসিংদী ৫-এর সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং আছেন তার সহধর্মিণী। আপনাদের দুজনকে স্বাগত স্টার নিউজে। কেমন আছেন আপনারা? ভালো, ধন্যবাদ আপনাকে। আমরা সংসারটাকে যদি একটি জাহাজের সঙ্গে তুলনা করি তাহলে সেই জাহাজের কিংবা সেই সংসারের নাবিককে মধ্যে কাকে মনে হয়? নাবিক হলে উনি। ভাবি কি বলেন? অবভিয়াসলি আমি কারণ উনি জানে না সংসারে কখন কি আনতে হবে, কি অবস্থায় আছে, মানে বাচ্চারা কখন কোন কোচিংয়ে যাবে, এবার কোন ক্লাসে পড়ে, এটাও হয়তো মনে রাখাও তার জন্য ডিফিকাল্ট। সেও বিজনেসটাকেই দেখতো এবং পলিটিক্স নিয়েই থাকে বেসিক্যালি। বাকি সব কিছু আমি হ্যান্ডেল করি আর কি। রাজপথ থেকে জাতীয় সংসদ ভবন, মানুষের ভালোবাসায় আপনি এখন জনপ্রতিনিধি। এই যে এগিয়ে আসা পথ চলা, তার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম কি? না, রাজনীতির ক্ষেত্রে অনুপ্রেরণা ধরেন, রাজনীতি তো শুরু হয়েছে অনেক আগে থেকে। এটা ধরেন 1976 যখন হানারের ভোট হয়, তখনই কিন্তু বাবা আমাদেরকে হায়ের পক্ষে কথা বলার জন্য আমরা যখন মিছিল করছি, বিস্কিট খেয়ে খেয়ে বাজারে বাজারে মিছিল করতাম, আমাদেরকে উৎসাহিত করেছেন রাজনীতি করার জন্য। মা বাবা, আমার বড় ভাই তো ছাত্র দলের লিডার ছিলেন 78-এ। তা আমরা তাদেরকে দেখেই রাজনীতি করেছি এবং বাবা মা তখন তো রাজনীতির পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর। শহীদ জিয়াউর রহমানের যে রাজনীতি ছিল সেটা খুব ভালো ছিল, যেমন সবাই ভালো পছন্দ করতো এবং খালেদা জিয়াও ভালো করেছে। সেই জন্যে রাজনীতিটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং ছাত্র রাজনীতি করে করে কিন্তু এই পর্যন্ত আসা। আর স্ত্রী পাশে না থাকলে হয় না, কখনো হয় না। স্ত্রী যদি আপনাকে সেই স্পেসটুকু না দেয়, কোনো পলিটিশিয়ানের পক্ষে সম্ভব না। আবার একজন স্ত্রীকে কিন্তু সংসারটা ম্যানেজ করে কিন্তু তাকে সেটা করতে হয়, কারণ একটা বাচ্চাকে আমি 7টার সময় উঠে নিয়ে যাবো, এটা আমার সম্ভব না, এটা সেই পারে। তার মানে রাজনীতির কারণে আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, সংসারের সময় দিতে পারেননি, এটা ভাবি কখনো অভিযোগের সুরে বা অনুযোগের সুরে বলেছে কিনা বা বলে কিনা? না, ওইটা সে করে না। তার একটা সিস্টেম ছিল যে যেমন 7টায় বাচ্চাকে স্কুলে দিয়ে এসে অফিসে বসে গেছে, আবার স্কুল ছুটি হয়ে গেল 2টায়, অফিস থেকে ফিরে বাচ্চা নিয়ে বাসায় চলে গেল। যে 2 দশকেরও বেশি সময় ধরে আপনাদের যুগল পথ চলা। আপনি একজন ব্যক্তি জীবনে একজন ইঞ্জিনিয়ার, এই আপনাদের এই সংসারের যে ইঞ্জিন সেটাকে কে সচল রেখেছে বলে মনে করেন? সংসার ইঞ্জিন আসলে এটা তো উভয়ের যৌথ প্রযোজনায়, তার সাথে আমার সাথে মিলে যায়। কারণ হলো আমি যেটা চাচ্ছি সে ওইটা চাচ্ছে। মানে জিনিসটা হচ্ছে কি, সংসার জীবনের জন্য ভালো মন্দ সব কিছু আছে, কিন্তু কতগুলো মৌলিক জিনিস যেগুলো নাকি ধরেন প্রত্যেকটা স্বামী স্ত্রী জানা দরকার। সেটা হলো সন্তানদের জন্য আমার কী করা দরকার। মানে আমাদের এখানে গড়ির কাটা এমনভাবে ঘুরছে যে তার কাজ করে করে সে ঘুরছে, আবার তার বন্ধু বান্ধব সার্কেলে সে ম্যানেজ করছে, আমার অফিস ম্যানেজ করে, আমি 2 ঘন্টা অফিস ম্যানেজ করে আমি চলে যাচ্ছি এলাকায় 2টা মিটিং করে আবার চলে আসছি আমি এরকম এক টক শোতে, নাহলে কোনো এক সমাবেশে। আমি ঘুরে ফিরে আমি আমার সেই পাখির বাসায় ঘুরে চলে আসতেছি। ভাবি, এই সংসারের ইঞ্জিন কখনো বিকল হয় কিনা? মানে খুনসুটি, অভিমান এগুলো হয় কিনা? একটু বলুক, আপনি তো ভাবি একটু অভিযোগ আছে কিনা শুনি। বেসিক্যালি সংসারে সবারই মানে কম বেশি খুনসুটি হবে, এটা নিয়ম। আরেকটা হচ্ছে যে এটা তো একটা রিলস না যে 10 মিনিটের একটা সুন্দর আমি একটা দেখাইলাম, ওইটাই একটা আমাদের লাইফ। এই 24 বছরের লাইফটা আমাদের সৎ ছিল না, স্মুথ ছিল না। মানে উনি যখন বিজনেস স্টার্ট করছে ওই সময়ই বিয়ে করছে, তো দেখা যায় বিজনেসটাও অনেক স্ট্রাগল করে দাঁড় করিয়েছে। সাথে আমরাও, আমি আমার বাচ্চারা, মানে আমার ফ্যামিলি সবাই স্ট্রাগল করেছি। সাথে সাথে উনি পলিটিক্সটাও করেছে। বিজনেসটাকে দাঁড় করাতে গেলেও সে যেহেতু অনেস্ট, মানে তার ভিতরে কোনো ডিসঅনেস্ট নাই। সে বাসাতেও যেরকম অনেস্ট, অফিসেও অনেস্ট, এলাকাতেও অনেস্ট। সুতরাং মানে বোঝাপড়াটা খুবই চমৎকার, ভালো আর কি। হ্যাঁ, মানে আমাদের ওরকম অভিযোগ ছিল না বা ওরকম চাওয়া পাওয়া ছিল না যে আমরা খুব হাই ক্লাস লাইফ মানে স্টাইল কখনো করি না। 27 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন, সেটা মনে আছে কি আপনার? আমি ভাবছি যে যদি ভুলে যান তাহলে কিন্তু আজকে সেই 27 ডিসেম্বরের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। 27শে ডিসেম্বর, আমি যে 27শে ডিসেম্বর এটাও আমরা মনে করাই দেয়, আমার ছেলেমেয়েরা মনে করাই দেয়, ফাদার্স ডে মনে করাই দেয়, মাদার্স ডে মনে করাই দেয়। কারণ আমি এত ইনভলভ থাকি ব্যবসা প্লাস এলাকা নিয়ে, তো আমি এখান থেকে বেরিয়ে রথযাত্রায় চলে যাব। খবর পেলাম এখন 4জন বাচ্চা নদীতে ডুবে মারা গেছে।
আমাকে যেতেই হবে এখন, তাই না? তো এই যে এলাকার মানুষের জন্য একটা টান মহব্বত, আমি ওকে বললে ও তো আর এটা বলবে না কেন যাবা, কারণ সে বুঝছে, তার সেন্সে আসতেছে। হচ্ছে কি এই পর্যন্ত আসতে গিয়েও মনে করেন দুজনের কম্বিনেশনটাও একটা ধরেন ঢেউয়ের মতো, কখনো কম্বিনেশন হচ্ছে কখনো হচ্ছে না। এটা এমন না যে সংসারটা যে খালি দুজনে আসলে মিলে হয়ে গেল। আমরা তো প্রেম করে বিয়ে করে নেই, দুজনকে দেখা দেখি এক জায়গায়, তারপর প্রস্তাব, এরপরে কথাবার্তা কিছু হয়েছে। এভাবে জীবনে প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ দিয়ে আপনাকে সে টার্গেট ওরিয়েন্টেড পয়েন্টে পৌঁছতে হবে। পৌঁছতে গেলে কী ডিসিশন নিতে হবে সেটা আপনি নেবেন, অন্য কেউ নিলে হবে না। বিয়ের ক্ষেত্রেও তাই, তাকে বিয়ে করে আমি সে জায়গায় বুঝতে পারবো কিনা আমার জীবনে সফলতায়, সেটাই প্রথম দেখাতে কথা বলাতে আমরা বুঝে ফেলেছি যে হ্যাঁ রাইট পারসন। ভাবি কখনো কি ভেবেছিলেন যে একজন রাজনীতিবিদকে মানে বিয়ে করবেন, এরকম কি কখনো মনে হয়েছে? না, এরকম মনে হয় নাই। এটা টোটালি মানে আশা করেছিলাম না। হঠাৎ করে মানে এটা মানতেও একটু সময় লেগেছে। ফার্স্ট অফ অল মানে পলিটিক্স যারা করে তাদের লাইফটা তো যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হয়ে যায়। তো উনি যেহেতু বিজনেস করে এবং ভালো বিজনেসটা ভালো বুঝে, তো বিজনেসটা করলেও সে বেটার আমরা থাকতে পারতাম। তো পলিটিক্স করাতে এখন মানে পলিটিক্সে হয়তো মানে ওনাকে দেখতে দেখতে আমিও নিজেও পছন্দ করে ফেলছি, বা আমি নিজেও এখন পলিটিক্সে ইনভলভ হয়ে গেছি। মানে দেখতে দেখতে ভালো লাগাটা চলে আসছে। বা প্রথমের দিকে চিন্তা করতাম যে পলিটিক্সটা না করলে হয়তো ভালো থাকতাম, আরও মানে বেটার থাকতাম। আশরাফুদ্দিন বকুল আপনার স্বামী, তিনি একজন বাবা এবং একজন রাজনীতিবিদ। তিনটে ক্রাইটেরিয়াতে যদি আমি বলি আপনাকে যে ভাইকে নাম্বার দিতে হবে, তাহলে আপনি কোনটায় কত নাম্বার দেবেন? হাজব্যান্ড হিসেবেও 100-এ 100, বাবা হিসেবেও 100-এ 100, কারণ উনি বাবা হিসেবে সফল, হাজব্যান্ড হিসেবে সফল। রাজনীতিক এবং সৎ ব্যবসায়ী, তাকে এই ক্ষেত্রে কত দেবেন না আপনি? একসাথে কত দেবেন? এটাও 100-এ 100, কারণ আমি মনে করি, বিশ্বাস করি যে উনি আজ পর্যন্ত মানে মানে ডিসঅনেস্ট কোনো কাজ করে নাই। আমার ধারণা যে 300 এমপির মধ্যে যদি একজন সৎ থাকে উনি। ভাইয়ের কাছে একটু শুনতে চাইবো, ভাবিকে আপনি কত নাম্বার দেবেন আপনার জীবনসঙ্গিনী হিসেবে? আপনাকে এই যে দুঃসময়ে আপনাকে যে সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। এটা তো একটা সৌভাগ্য বলা চলে যে আমি ব্যবসা করে রাজনীতি করা, হ্যাঁ, আর সেক্ষেত্রে তার সহযোগিতা। সংসারে ধরুন অনেক কিছুই হয় মানুষের জীবনে, অনেক কিছু হয় এবং ভুলভ্রান্তি হয়, তর্ক হয়। অনেকে আছে টিভিতে এসে বলে হ্যাঁ আমরা কোনো ঝগড়াই করিনি, মনোমালিন্য হয়নি, কিছু হয়নি। আসলে তা না। সংসার করতে গেলে আপনাকে যেখানে আজকে 25 বছর হয়ে গেছে, প্রায় 25 বছর, সেখানে ধরেন আপনার ছোটোখাটো অনেক কিছু হয় মানুষের জীবনে। কিন্তু সবচেয়ে ওর একটা যে সবচেয়ে বেশি ভালো যেটা, ও যে রাগ করে 3 সেকেন্ডের মাথায় নাই, শেষ, ওইটা শেষ। ভাইয়ের নামের সঙ্গে বকুল আছে, একটি ফুলের নাম, হ্যাঁ। কখনো ফুল দেওয়া হয়েছে কি ভাইকে? বকুল ফুলের মালা কখনো দিয়েছেন? বা ভাই আপনাকে কখনো ফুলের মালা দিয়েছে কি বকুল ফুল এনে? ওইভাবে দেওয়া হয় না। ওইভাবে দেখা যায় যে সময় নাই। লোকজন দেয়, বাচ্চারা দেয়, বা গাড়িতে গেলে অনেক সময় কেনা হয়, এরকম আর কি। এমন কোনো স্মৃতি দুইজনের যেটি মনে হলে অনেক বেশি ভালো লাগে কিংবা এখনো অশ্রু ঝরে? আমার ভালো লাগে সবচেয়ে বেশি কি জানেন, বিয়ের কথা হয়েছে, উভয় পক্ষ দেখা দেখি হবে, তো ওরাও আমার বাড়িতে যাবে, তো যাওয়ার আগে আমরা ওদের বাড়িতে যাব, তখন আবার ওই যে সিরাজগঞ্জ থেকে গাজীপুর রাস্তাটা হচ্ছে আর কি, বুঝছেন, মাটি ফেলছে, ভাঙ্গা চোরা, মানে পুরো অবস্থা খারাপ। তো আমরা যে গাড়ি নিয়ে গেছি না, রাতে 9টার সময় যে লোক ঘটকালি করতেছে ওর আত্মীয় পায়ে একটু সমনে, খালেক একটু সমনে সমনে কইতে 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 যে রাতের 12টা বাজাইছে, এটা আমি আজও বলতে পারি না যে বাড়িটা। সেরপর আমার কথা হলো যে আমি ওই বাড়ি থেকে পৌঁছবই আগে, আমার যেতেই হবে, যদিও ওর সাথে কথা হয় মাঝে মাঝে হচ্ছে। মানে ওনার হলো ওই ধৈর্যটা বেশি। দেখা যায় যে আমাকে যেদিন ফার্স্ট দেখতে গেছে ওই দিন মনে হয় 2 ঘন্টা বসেছিল দেখার জন্য। তো আমরা আমার বোনের সাথে মানে কোথাও ঘুরতে গেছি, মানে বোনের শ্বশুর বাড়িতে, ওইখান থেকে আসছি, মানে আমিও জানতাম না আর কি। তো ওই দিন দেখে 2 ঘন্টা বসে আছে। আপনার আগে একটা পরিবার ছিল, আপনার পরিবার, আপনার সন্তান, কিন্তু এখন রায়পুরার মানুষ আপনার পরিবার। এই দায়িত্বটা কতখানি ভারী? আসলে এলাকা মানুষের দায়টা অনেক বড় এবং দায়িত্বটা অনেক বড় এবং এটার ভার অনেক বেশি। এটা আসলে এলাকার একটা বড় ভার। এবং যে কোনো একটা সংবাদ, যে কোনো একটা রিকোয়েস্ট, যে কোনো একটা কল, যেমন আমার টেলিফোন আমি একবার 100% আমি রিসিভ করি। বলতে পারেন আমি অধিবেশন আছি,
রিং হচ্ছে, অসুবিধা নাই, এটা আমি আবার কল ব্যাক করবো। এটা আমার একটা ইচ্ছা, কেন আমার মনের মধ্যে সবসময় একটা দায় থাকে যে লোকটা কেন কল করলো, কোনো বিপদে বললো কিনা। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি জবাবদিহিতার দ্বার উন্মুক্ত রাখতে চান, সেক্ষেত্রে আপনার দুয়ার সবার জন্য উন্মুক্ত আছে কিনা না, জবাবদিহিতার আমার জন্য? কাছে সবার দর উন্মুক্ত, এবং আমি বললাম না যে এনি কাইন্ড অফ কল আসুক, ইভেন সেটা কোনো একটা সন্ত্রাসীও যদি কল দেয় আমি এটা কল ব্যাকে রিসিভ করি, আবার কথা বলি, আননোন হলে আমি রিসিভ করি, কারণ আমাকে প্রত্যেকটা জায়গায় জবাব দিতে হবে। যেমন আমি ইলেকশনের আগে বলতাম যে 5 বছরে 60 মাস 1825 দিন, এবং সেখানকার প্রতি মিনিটের হিসাব আমার কাছ থেকে নেবেন, আমি আপনাদের জন্য গোলামি হিসাবে কাজ করে যাব। আমি সেটাই মনে করি, আমি তাদের জন্য একটা গোলাম, তারা ভোট দিয়ে আমাকে পাশ করাইছে, তাদের কাছে আমার প্রতি মিনিটে হিসাব দিতে হবে। ভাই যখন সংসদে বক্তব্য দেন তখন আপনি সেই বক্তব্যগুলো শোনেন কিনা, মানে আপনি তার শ্রোতা কিনা, কিংবা বলেন কিনা যে এটা এমন এভাবে না বলে এভাবে বলতে পারতা? আমি বক্তব্য শুনি এবং সমালোচনাও করি, আমি ভুলটাও ধরায় দিই যে এটা বলা উচিত না বা এটা বলা ঠিক না। কোন কালার আপনার পছন্দ ভাই রঙের ক্ষেত্রে? রং কিন্তু সেম, দুজনেরই একই? না, ওরা তো আমি নীল শাড়ি পরতে প্রথম বলছি আগে থেকে। আজকে কি আপনার পছন্দের শাড়ি পরেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আচ্ছা। জীবনটা আসলে কি, জীবনের রং কি আপনাদের দুজনের কাছে, ভাবির কাছে কিরকম জীবনের রংটা কি, কি মনে হয়? এই যে 6 ঋতুর মতোই, এক এক সময় এক একটা। ভাইয়ের কাছে কি জীবনের রং কি? এটা ভেরিয়েশন অনেক, এক এক ঋতু এক এক রং হয়। মন যেখানে আছে মত সেখানে থাকবে, দুঃখ সেখানে থাকবে, আঘাত সেখানে আসবে, আপনাকে সে আঘাত সহ্য করে জীবনকে সেভাবে সাজাতে হবে। ভাই আপনি বলেছেন যে আপনি বাইরের খাবার খুব বেশি খান না কিংবা একেবারে খেতে চান না, ঘরে খাবার পছন্দ, সেক্ষেত্রে আপনার পছন্দের খাবার ভাবি কি মানে রান্না করতে পারেন, মানে ভাবির হাতের খাবার কোনগুলো আপনার বেশি পছন্দ লাগে? না, ও রান্না করলে খুব ভালো, ওর হাতে রান্না হলে সব ভালো, কিন্তু ও যদি সময় দিতে পারে না, ওর তো আবার বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়। ভাবির হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের, মানে কোন আমি খাবারটা? ওইটাই বলছি, সেই জন্য সে রান্না করার সময়টা পায় না। তো তার রান্নার যে মাছ, তার চাইতে বেশি বারল পারে তার আমার শাশুড়ি আম্মা, মানে ওর মা রান্না করে পাঠাবেই, এবং মাছ রান্না করা প্লাস এই মাংস দিয়ে, গরু মাংস দিয়ে যে আমরা কাঁঠাল দিয়ে গরু মাংস দিয়ে একটা ইয়ে বানায়, কি পাটলি না কি বানায়, ওইটা। মানে ভাবি, আমাদের ভাই, সিরাজগঞ্জের একটা খাবার হ্যাঁ। আছে, হচ্ছে ঐতিহ্যবাহী, এটা গরুর মাংস দিয়ে করে পিটুলিটা। পিটুলি, কাঁঠাল? না না, এটা এমনি চাউলের চাউলের গুঁড়া দিয়ে করে এটা। ওইটা আর কি আমাদের এলাকার ফেমাস খাবার। দেখা যায় কারো বা আকিকা বা কেউ মারা গেলে ওই খাবারটাই প্রোভাইড করে। না, এরপর দেখা থেকে যায় ভাবি যে- হয়তো কিছু কিছু আরেকটু সময় বাড়ায় দেবেন আর কি। আপনাদের দুজনের এমন কোনো স্মৃতি আছে কিনা, সেটা হচ্ছে যে গিফট, একজন আরেকজনকে কি এমন কোনো গিফট দিয়েছেন যেটা এখন পর্যন্ত আপনার দুজন ছাড়া কেউই জানে না? সেটা ঘন হতে পারে, বই হতে পারে, এরকম কিছু আছে কিনা? না, বই তো এমনিতে আসে, না না, ভাবি কি আপনি দিয়েছেন অনলাইনে কি? চলে আসে, অর্ডার দিলে অনলাইনে চলে আসে। আর গিফট, আসলে সত্য কথা বলতে গেলে গিফট বাজারে গিয়ে কিনে যে দেবো, সময়টা নেই, সময়টা হয় না, এবং সব কিছু ও নিজেই করে। আমার জন্য কিছু দেওয়ার লোকে সেই আনে, আর ওর পছন্দের জিনিস তো আর আমি কিনতে পারবো না। মেয়েদের পছন্দ, বিশেষ করে স্পেশাল পছন্দ, যেগুলো আমার দ্বারা সম্ভব না। আমি ওর জন্য কী কিনবো আনবো বলেন, কোন জিনিসটা কিনবো, 3 পিস সাইজে হবে কিনা, কালার হবে কিনা, তার কি বলতো, যখন আমি বুঝছি তখন ওটা ও নিজেই করুক। ও আবার আমারটা যে নিয়ে আসতেছে, একটা পাঞ্জাবি বা একটা শার্ট বা টি শার্ট, বা বাচ্চারা গেলে একটা কিনে নিয়ে আসে। তো আসলে এই যে 17 বছরের যে গ্লানি, যে ম্যাডামকে যেদিন অ্যারেস্ট করে তার আগের দিন, 8 মার্চ মনে হয় সম্ভবত, 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি, পুরো বাসাতে ঘেরাও করলো, একজন অ্যারেস্ট করে নিয়ে আসতেছে। আমি এক বাসাতে আরেক বাসা যাচ্ছি, প্রথম গেলাম আমাদের এক কলিকের বাসায়, জলিল ভাইয়ের বাসা, তারপর সেখান থেকে যখন টের পেয়ে গেছে গেলাম মনির ভাইয়ের বাসায়, সেখান থেকে যখন টের পেয়ে গেছিলাম আরেক বাসায়। মানে মানে গেট থেকে ঢুকতে দিচ্ছে না, কারণ সে আবার হলো তখন সেক্রেটারি, মানে আমাদের ওই অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনে সে হলো সেক্রেটারি। সে ডাইরেক্ট নিয়ে দিচ্ছে গেটে, গেট খুলবা না। মানে এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ তার একটু পাওয়ার এত, মানে মেন্টালি সেফ, তার সেট এত, আমাকে সেভ করার জন্য বিশেষ করে এই আন্দোলন সংগ্রামে অ্যাডভান্স সে কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়, কিছু অ্যাডভান্স সিদ্ধান্ত নিয়ে নেয়। যেমন মনে করেন যে স্টেট কার্ড কথা, গেট বাইঙ্গে আসতে হবে, তুমি গেট খুলবা না, বলবা সূর্য উদয়ের পরে আসতে। মানে অবশ্যই তাহলে তো সে সাহসের বাতি ঘর আপনার না, জন্য ছিল। এটা বলতে হবে আমাকে সেভ করার জন্য যতগুলো। দেখা যায় ওই যে লাস্ট 24-এর নির্বাচনের আগে যে সারাদিন আটকে রাখছে, ওইখান থেকে আমাকে নিউজ দিতেছে যে উনি তো ওনাকে মনে হয় ইয়া করবে, বা ওই 18 নির্বাচনে দেখা যাচ্ছে যে ওনাকে অ্যারেস্ট করবে, মানে
সব ঘেরাও করে ফেলছে। তো আমি আবার করছি কি নিয়ে মানে নিয়ে চলে আসছি, পিছনে পুলিশের গাড়ি চলে আসছে। তো আমি নর্মাল, আমি তো জানি যে তারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তো কিছু জায়গায় আমি মানে সাহসিকতা দেখাই আর কি। না ওই যে নির্বাচনের দিন যেটা হলো, ওর আবার একটা লিঙ্ক ছিল, ওর বোনের মানে যে মেজর ছিল, মেজরের বউ আবার ওর বোনের বান্ধবী। তো খবর পাইছে যে আমি দাঁড়াইছি, তখন ওই ওই যোগাযোগ করলো, তখন বললো যে আমার বান্ধবীর হাজব্যান্ড, তখন উনি গোপনের লিঙ্ক করলো, তখন ওই লিঙ্কও পায়া যখন দেখছে যে আমাকে অ্যারেস্ট করে ফেলবে, কারণ আমাদের হাইওয়েতে ধরে নিয়ে গেছে অলরেডি 12টার পর, কিন্তু হাইওয়ে থেকে আমার অ্যারেস্ট করে নিয়ে গেছে 2018-তে। হ্যাঁ, বলছে আপনি ভোটটা দেন। আমি বলছি, আমার জনগণ ভোট নিয়ে নিয়েছিলাম সবাই, আমি ভোট দিব কি? আমার দিকে বিজিবি যেভাবে আসছে, মানে আমাকে মারার জন্য, এই কথা বলার পরে আমি যদি স্লাইটলি পড়ে যাইতাম বামে, তাহলে আমার গায়ে আঘাত লাগতো, সে ওই উসিলা সে আমার মারতো। তারপরে ও খবর পেয়ে গেছে, কারণ ওখান থেকে মেজর সাহেব নিউজ পেপার বোর মধ্যে মেসেজ দিছে, ওনাকে নিয়ে যান, সরাই নিয়ে যান তাড়াতাড়ি এখান থেকে। তো ও আইসা খালি আমার হাতে ধরছে সবার সামনে, ম্যাজিস্ট্রেট দাঁড়ানো 3 জন, বিজিবি আর্মি সব দাঁড়ানো সবার সামনে, তোমাকে এখানে কে আসতে বলছে, চলো। মানে পুলিশ আমাকে অ্যারেস্ট করে যায়, সেখানে সে টান্দা লয়ে গাড়িতে উঠে সেই অ্যারেস্ট করছে আপনাকে। এ আমাকে অ্যারেস্ট করে বলছে। বাড়িতে গেলাম, বাড়িতে পুলিশ ভর্তি, আমাকে বাড়ি থেকে আর বেরোতে দেবে না। বা ইতিহাস এগুলো বললে আসলে কি বলবো, এগুলো অনেক অনেক স্মৃতি, কিন্তু এই যে আমরা পার হয়ে আসছি এত কষ্টের জীবন, এত আন্দোলন না কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের মানে ধানমন্ডি থানাতেও অনেক কিছু ফেস করতে হয়েছে। এবং তো আমি হয়তো ওনাকে বলছি তোমার যাওয়া লাগবে না, আমি দেখি কি করতে পারি। আমি গেছি মানে যে কোনো সিচুয়েশন আমি চেষ্টা করতাম হ্যান্ডেল করার। এই যে এবার এই ইলেকশন, গত ইলেকশনে ধরেন সে আমাদের ভাবি টাবি সব মহিলাদের সাইডে, ওই মহিলা সাইড দেখছে গত ইলেকশনে, গাড়ি নিয়ে গেছে, তার গাড়িতে আঘাত করছে এসে। আরেক জায়গায় গাড়ি নিয়ে গেছে, সেখানে দেখেছে আমলের লোকজন তাকে দৌড়াই দিছে। মানে মহিলাদের সাইডটা সে দেখতো, যার জন্য দেখা গেছে টিকতে দাঁড়াতে পারছে না, তারপর সে ঘুরে ঘুরে আরেক জায়গায়। আমাদের টেকনিক এরকম ছিল যে আমরা আজকে এখানে যাবো, বলতাম পুলিশকে, চলে যেতাম আরেক জায়গায়, আরেক কেউ নেই, এইভাবে পালায় পালায় কৌশলী হয়ে আর কি। কৌশলী হয়। এবং ভাই শেষ পর্যন্ত- একটা জিনিস একটু জানতে চাই দুজনের কাছ থেকে ছোট্ট করে, সেটা হচ্ছে যে এই যে বাইরের সংগ্রাম, ঝড় তুফান আপনারা পাড়ি দিয়েছেন, ভালো থাকার মূল মন্ত্রটা কি? ধরেন এই 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 ধরনের স্ট্রাগল থাকবে, কিন্তু তারপরেও ভালো থাকাটা কতখানি জরুরি একটা সংসারকে এগিয়ে নেওয়ার জন্য, এবং সেটার মূল মন্ত্র কি? সেটার মূল মন্ত্র এটা হলো যে আপনার সংসারকে আপনাকে দেখতে হবে। ভালো থাকাটা তো জরুরি হ্যাঁ, অবশ্যই। ভালো থাকা আমরা জরুরি। যেটা করি, আমরা প্রচুর ট্রাই করি বাইরে ঘোরার, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। হয়তো দেশের বাইরে আগে বেশি করতাম, 1 বছর ধরে একটু কমেছে যে না ওইটা তো আছে। বছরে 1-2বার দেশের বাইরে ঘোরা, মানে বা বাচ্চাদের নিয়ে বাইরে খাওয়া বা কোনো রিসোর্টে যাওয়া, এই টাইমগুলো চেষ্টা করতাম যে এইটার মধ্যে থেকে বের করা আর কি। এই গত সপ্তাহে গেছে, চলে গেছে সারা রিসোর্টে, হঠাৎ করে উনি সিদ্ধান্ত নেই 2-3 ফ্যামিলি মিলে, তা তুমি মানে ওই সারা রিসোর্ট যেতে হবে। টাইমটা বের করি আর কি। তার মানে বোঝা গেছে ভাবির দখল অনেক বেশি সংসারে। ভাই এই যে ফুটবল বিশ্বকাপ প্রায় শেষ দিকে, আমরা ফাইনাল পর্যন্ত চলে আসছি, আর্জেন্টিনা এবং স্পেন আছে, আপনাদের ঘরে কে কোন দলের সমর্থক? আমাদের সব আর্জেন্টিনা, সবাই তার মানে ফাইনালে আছেন সবাই, এখানে হারার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আর বুঝেন আপনি, একটা মানে আর্জেন্টিনা একটা গোল দিল, আমার ফোলার দৌড়ায় আসে, আমার জড়ায় ধরে, মানে সে আমার ছাড়ে না, মনে হয় যে আমাদের ইজ্জত বাঁচছে। আপনার অনেকগুলো পরিচয় আছে, কিন্তু ধরেন একটা সময় আসবে হয়তো আপনি রাজনীতি আর করবেন না, কিংবা পদ পদবি থাকবে না, জীবনে সে পরন্ত বেলার বারান্দায় দাঁড়িয়ে দুজনকে কি বলবেন? না সেই সময় রাজনীতির ক্ষেত্রে তো, রাজনীতির জায়গা থেকে তো আপনার তো ইস্তফা দেওয়া যাবে না, জীবনে লাস্ট পর্যন্ত রাজনীতি থাকতে হবে, কারণ এটা সেবা খাত হিসেবে নিয়েছি আমরা তো আয়ের উৎস হিসেবে নিইনি। আর যে মানুষগুলোর সাথে আমরা কমিটমেন্ট দেওয়া দীর্ঘদিনের, আমার বাবা মার কমিটমেন্ট, আমার কমিটমেন্ট, ওর কমিটমেন্ট, এই ইলেকশনে সে মহিলাদেরকে নিয়ে সমাবেশ করছে, কিন্তু সব সমাবেশ ও নিজে করছে, মহিলাদের যত সমাবেশ ও করছে, কিন্তু আর আমার এলাকায় কিন্তু আমার সাথে বেশি পছন্দ করে ওরে। আপনি জেনে দেখবেন, ইউনোতে শুরু করে যত অফিসার আছে সবাই ওকে পছন্দ করে, কারণ খুব সহজ সরল তো, আর অন্যদের মতো তো এত কৌশল খুব কম করে, তো বুঝিয়ে বলো। তা এখন মনে করেন ও ছাড়তে পারবে না এলাকার মানুষের ভালোবাসার টান, আমিও ছাড়তে পারবো না। আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরেন আমরা গ্রামে যাব বা দারমনি থাকবো বা গুলশান থেকে জেনে থাকি, আমাদের তো এখানে যেতে লাগে 1 ঘন্টা, গিয়ে মনে করেন 1-2 দিন কাটায় জনগণের পাশে থেকে আমার চলে আসলাম। আমি যদি গুলশানও থাকি, জনগণ আগে আমি ছাড়লে কি হবে, জনগণ আমার ছাড়বে না। মানে এটা একটা অনেকটা ভালোবাসার নেশার মতন, তাই না? মানে আমি জনগণ ছাড়লে কি হবে, জনগণ তো আমাকে ছাড়বে না।
ঘুম থেকে উঠে দেখবেন যে বাসার মধ্যে 20-30 জন ফ্যামিলি এসে হাজির হয়েছে, কি এই সমস্যা ওই সমস্যা। কাজে আমি ছাড়বো কীভাবে, সম্ভব না। আর আমারও এমন আমাদের হয়ে গেছে, এলাকার জনগণের সাথে মিলমত হয়ে গেছে যে কোন ফ্যামিলিটা কোথায় কোন জায়গায় কী সমস্যা আছে, তার সমস্যা যতক্ষণ না শুনতে পারবো, সমাধান না করতে পারবো, ততক্ষণ মতো কিন্তু শান্তি নেই। এবং গত 17 বছর যত জঞ্জাল আছে, আপনার জমির মামলা, পারিবারিক মামলা, সব কিছু সমাধান করে নিয়ে আসতেছি। এই যে একটা পর্যায়ে নিয়ে আসতেছি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুন্দর ভবিষ্যৎটাকে ঠিক করার জন্য, বাংলাদেশটাকে ভালো করার জন্য, আমরা মনে করি আমরা যে সুন্দর পারিবারিক যত সুন্দর পরিবেশ চাচ্ছি করছি, মানুষকে এটাও চাচ্ছি। আর এই প্রত্যেকটা মানুষের পাশে আমাদের থাকতে হবে। আপনার স্বামী একজন সংসদ সদস্য, একজন ব্যবসায়ী, একজন বাবা, সেই জায়গাতে আপনি তাকে নিয়ে কতটুকু মানে প্রাউড ফিল করেন? টোটালি প্রাউড ফিল করি। বিশেষ করে সে একজন সৎ মানুষ। এটা আমি মানে উনি কোনো অন্যায় প্রশ্রয় দেয় না এবং অন্যায় নিজেও করে না। তো যার কারণে এই জিনিসটা অনেক আমার বাচ্চারাও প্রাউড ফিল করে, সবসময় বলে, মানে বাচ্চারাও খুব প্রাউড বাবাকে নিয়ে। আর হচ্ছে এই তো এলাকায় সবাই তাকে খুব পছন্দ করে। দেখা যাচ্ছে যে মানে আমি 1 ঘন্টার জন্য গেলেও দেখা যায় যে আমার স্টিল দাঁড়ায় থাকতে হয়, মানে 20 জন 25 জন এরকম। সবাই খুব পছন্দ করে এবং সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। আসলে ওনারাই তো সবকিছু, এলাকায় তো মেইন, আমাদেরকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। তো আমরা হয়তো ক্ষমতায় থাকি না থাকি, এলাকার জন্য আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা হয়তো আমাদের নিজেদের সাধ্যমতো ওনাদের জন্য করব, সেটা যে অবস্থায় থাকি না কেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শতায়ু হোক আপনাদের এই যুগল পথচলা। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের শ্রোতাদেরকে। দেখা হবে ইনশাল্লাহ। স্টার নিউজকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথে থাকুন।